আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন। পরমাণু বোমা তবে বানিয়েই ফেলল ইরান। লেবাননের ত্রিপোলিতে 2 ভবন ধসে নিহত 14। রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। ফ্রান্সের কাছ থেকে 114টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে তাকালে আজকের দিনের সবচেয়ে বড় খবরটি নিঃসন্দেহে গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান নাটকীয় মোড় এবং শেষ পর্যন্ত একটি ইতিবাচক ফয়সালা আসার বিষয়টি। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত, কূটনৈতিক টানাপড়েন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরামহীন চাপের পর অবশেষে গাজায় যুদ্ধ অবসানের একটি সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছে হামাস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাবে তাদের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বিষয়টি কেবল একটি সাধারণ ঘোষণা নয়, বরং এর পেছনে রয়েছে কায়রো, দোহা এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের মধ্যস্থতার এক জটিল ইতিহাস, যেখানে প্রতিটি পক্ষকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে কিছুটা সরে এসে ছাড় দিতে হয়েছে। জানা গেছে এবারের এই চুক্তিতে 3টি প্রধান ধাপ রয়েছে, যা ধাপে ধাপে কার্যকর করা হবে, যার মধ্যে প্রথমেই রয়েছে সাময়িক যুদ্ধবিরতি এবং পরবর্তীতে তা স্থায়ী শান্তিতে রূপ নেওয়ার প্রতিশ্রুতি। হামাস দাবি করেছিল যে তারা কোনোভাবেই অস্থায়ী বিরতি মেনে নেবে না যদি না ইসরায়েল যুদ্ধ পুরোপুরি বন্ধ করার লিখিত প্রতিশ্রুতি দেয়, আর ঠিক এই জায়গাতেই এতদিন আলোচনা আটকে ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয় এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা শেষমেশ এই শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি জ্ঞাপন করেছে। এর ফলে গাজাবাসী, যারা এতদিন ধরে চরম মানবিক সংকটের মধ্যে দিনাতিপাত করছিলেন, তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় প্রাথমিকভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মিলবে, পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ আরও প্রশস্ত করা হবে। তবে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে এই চুক্তি সই হলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ অতীতেও আমরা দেখেছি সামান্য উস্কানিতেই ভেস্তে গেছে বড় বড় শান্তি আলোচনা। তবুও বিশ্ব নেতারা এই অগ্রগতিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন এবং আশা করছেন যে এই যুদ্ধবিরতি কেবল সাময়িক স্বস্তি আনবে না, বরং এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের পথও খুলে দিতে পারে। দর্শক, আপনার পরবর্তী সংবাদের দিকে নজর দিলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ ইরানের দিকে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এই খবরে যে ইরান হয়তো শেষমেশ তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত পরমাণু বোমাটি বানিয়েই ফেলেছে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে সবসময় দাবি করে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপ্রদ এবং বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার কাজেই ব্যবহৃত হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যা দিয়ে খুব সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই তেল আবিব থেকে ওয়াশিংটন, এমনকি ইউরোপীয় দেশগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা মানে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাওয়া। বিশেষ করে ইসরায়েল দীর্ঘদিন ধরেই বলে আসছে যে ইরানকে কোনোভাবেই পরমাণু ক্লাবের সদস্য হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে তারা সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না। এখন প্রশ্ন উঠছে, ইরান যদি সত্যিই গোপনে বোমাটি বানিয়ে ফেলে থাকে, তবে পশ্চিমা বিশ্ব এখন কী পদক্ষেপ নেবে? এতদিন ধরে যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছে, তা কি তবে ব্যর্থ হলো? সমরবিদরা মনে করছেন ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করেছে এবং তাদের পরমাণু কেন্দ্রগুলোকে মাটির এত গভীরে স্থাপন করেছে যে এখন চাইলেই আর সেখানে সহজে হামলা চালানো সম্ভব নয়। তাছাড়া ইরান হয়তো এই খবরটি কৌশলগত কারণে অস্পষ্ট রাখছে, যাতে শত্রুপক্ষ ভয়ে থাকে, যাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতা। বর্তমান ভূ রাজনীতিতে রাশিয়া এবং চীনের সাথে ইরানের ঘনিষ্ঠতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে গেলে এই দুই পরাশক্তি ভেটো দিতে পারে। এবার দৃষ্টি ফেরানো যাক লেবাননের দিকে।
যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মাঝেই ঘটে গেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা, যা আবারও দেশটির ভঙ্গুর অবকাঠামোর করুণ চিত্রটি বিশ্বের সামনে তুলে ধরেছে। লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হঠাৎ করেই দুটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাতের অন্ধকারে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে ভবন দুটি ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধুলোয় আচ্ছন্ন হয়ে যায়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেবাননের সিভিল ডিফেন্স এবং স্থানীয় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও সরু রাস্তা এবং ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযানে ধীরগতি দেখা দিচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে ভবনগুলো অনেক পুরনো ছিল এবং দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লেবাননের বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে মানুষ এতটাই অসহায় যে তারা জেনে শুনেও এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হচ্ছেন, কারণ নতুন করে নিরাপদ আশ্রয় খোঁজার সামর্থ্য তাদের নেই। ত্রিপোলি এমনিতেই লেবাননের অন্যতম দরিদ্র শহর হিসাবে পরিচিত, আর এই দুর্ঘটনা সেখানকার মানুষের দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে। সরকার এই ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, তদন্তের নামে কি শুধুই সময়ক্ষেপর হবে নাকি প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে? প্রতিবেশীরা বলছেন ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও কান্নার শব্দ শোনা যাচ্ছে এবং স্বজনরা বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের। আন্তর্জাতিক বাণিজ্যের সাগরপথে উত্তেজনার পারদ জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন পদক্ষেপ, যেখানে তারা রাশিয়ার একটি বিশাল তেলবাহী জাহাজ বা ট্যাঙ্কার জব্দ করেছে, যা ইউক্রেন যুদ্ধের পর থেকে চলমান অর্থনৈতিক যুদ্ধের এক নতুন অধ্যায় হিসাবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং ট্রেজারি ডিপার্টমেন্টের যৌথ অভিযানে এই জাহাজটি আটক করা হয় এবং অভিযোগ করা হয়েছে যে এই ট্যাঙ্কারটি G7 এবং ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত তেলের মূল্যসীমা বা প্রাইস ক্যাপ লঙ্ঘন করে গোপনে রাশিয়ান তেল পরিবহন করছিল। আমরা জানি যে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব হাজারো নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মূল লক্ষ্য হল রাশিয়ার অর্থনীতির প্রাণভোমরা, অর্থাৎ তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় কমানো। কিন্তু রাশিয়াও হাত গুটিয়ে বসে নেই। তারা তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর ব্যবহার করে বিভিন্ন দেশের পতাকা লাগিয়ে এবং জিপিএস ট্র্যাকিং বন্ধ করে বিশ্ববাজারে তেল বিক্রি অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই শ্যাডো ফ্লিটের ওপর নজরদারি বাড়াচ্ছিল এবং এবারের এই জাহাজ জব্দের ঘটনাটি রাশিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা। জানা গেছে জাহাজটি একটি তৃতীয় দেশের মাধ্যমে মালিকানা পরিবর্তন দেখিয়ে তেল পরিবহন করছিল, কিন্তু মার্কিন গোয়েন্দাদের কাছে এর আসল তথ্য ফাঁস হয়ে যায়। এই ঘটনার ফলে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, কারণ রাশিয়া যদি এর জবাবে তেল সরবরাহ কমিয়ে দেয় তবে আবারও জ্বালানির দাম বেড়ে যেতে পারে। অন্যদিকে ক্রেমলিন এই ঘটনাকে সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক জলসীমার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। সাগরে এই ধরনের আটকাটকির ঘটনা দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে কিনা তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। দর্শক, অবরোধ আর নিষেধাজ্ঞার এই খেলা সবশেষে প্রতিরক্ষা ও সামরিক বিশ্বের এক বিশাল খবর দিয়ে আজকের বুলেটিন শেষ করতে যাচ্ছি, যা ভারতের সামরিক সক্ষমতাকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ভারত ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছে এবং এটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি। ভারতীয় বিমান বাহিনী বা IAF তাদের বহরে যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করতে এবং চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশীদের মোকাবেলায় নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে দীর্ঘদিন ধরেই মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট বা MRFA প্রকল্পের অধীনে নতুন বিমান খুঁজছিল। এর আগে ভারত ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে ৩৬টি রাফাল জেট কিনেছিল এবং সেগুলোর পারফরমেন্স, বিশেষ করে লাদাখ সীমান্তে এবং বিভিন্ন মহড়ায় রাফালের দক্ষতা ভারতীয় নীতি নির্ধারকদের এতটাই মুগ্ধ করেছে যে তারা আবারও ফরাসি প্রযুক্তির ওপরই আস্থা রাখছেন।
তবে এবারের চুক্তিতে একটি বড় চমক থাকছে, আর তা হল মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় এই ১১৪টি বিমানের একটি বড় অংশ সরাসরি ভারতেই তৈরি করা হবে। এর মানে হল ফ্রান্স কেবল বিমান বিক্রি করবে না, বরং প্রযুক্তিও হস্তান্তর করবে, যা ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বিশাল অর্জন হতে পারে। যদিও এই দৌড়ে যুক্তরাষ্ট্রের F-21, সুইডেনের গ্রিপেন এবং রাশিয়ার MiG-35-এর মতো শক্তিশালী বিমানগুলোও ছিল, কিন্তু রাফালের সাথে ভারতীয় পাইলটদের পূর্ব অভিজ্ঞতা এবং রক্ষণাবেক্ষণের সুবিধার কারণে পাল্লাটা ফ্রান্সের দিকেই ভারী। এই বিমানগুলো হাতে পেলে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন স্ট্রেংথ বা বহরের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং এটি এশিয়ায় ক্ষমতার ভারসাম্যেও বড় প্রভাব ফেলবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাফালের মতো 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, যা কিনা পারমাণবিক